রবীন্দ্রনাথের বাসি কবিতা থেকে আমার ওই লাইনটা খুব প্রিয়, যে ঘরেতে এলো না সে তো মনে তার নিত্য আসা যাওয়া, পরনে ঢাকাই শাড়ি, স্কুলে সবাই শশা বলে ডাকতো। তোমাকে শশা বলতো? আমি ছোট্ট করে একটু অ্যাড করি, সেটা হচ্ছে ঠিক যেমন আমি অভিনয়টা করতে ভালোবাসি, ঠিক তেমনি করে আমি রান্নাটা করতেও প্রচন্ড ভালোবাসি। প্রত্যেকের জায়গা থেকে প্রত্যেককে ভালোবাসা এবং সম্মানটা আমি আমার জায়গা থেকে দিতে চাই। যার কথা মনে পড়লে আকাশের চাঁদের কথা মনে পড়ে, তিনি আমাদের চাঁদ, চাঁদ এবং তিনি সমর্থক শব্দ। তিনি আজ আমাদের মাঝে রয়েছেন, দীর্ঘদিন কাজ করেছেন, সামনেই তার ক্যারিয়ারের 25 বছর পূর্তি হবে, এখনও হয়নি, সে অপেক্ষায় আমরা আছি। সেটা নিয়ে আমরা কথা বলবো এবং তার সাথে একটা আড্ডা হবে, গল্প হবে, একটা সুন্দর একটা সুস্থ একটা আড্ডা হবে, সেটা আপনারা অবশ্যই দেখছেন এবং দেখবেন। তাকে আপনারা সবাই চেনেন, তিনি আজকের এই নীলিমা প্রেজেন্টস স্টার গল্পতে অতিথি হয়ে এসেছেন। তিনি আর কেউ নন, তিনি আমাদের টুনি, আপনাদের টুনি, সবার প্রিয় শশী, শারমিন জোহা শশী। কি অসাধারণ! আমি আসলে বলতে গিয়ে মানে শশী একটা ইনোসেন্ট একটা নাম, তোমাকে দেখলে মনটা ভালো হয়ে যায়। মনে হচ্ছে চাঁদেরও কলঙ্ক আছে কিন্তু টুনির কোনো কলঙ্ক নেই, মানে শশীর কোনো কলঙ্ক নেই। থ্যাংক ইউ সো মাচ। হেটার্স কি আসলেই নেই? প্রচুর হেটার্স আছে ভাই। কিভাবে বোঝা যায় না, কিন্তু সোশ্যাল মিডিয়ায় অনেকে ফলো করে, দেখে, আমিও দেখি, কিন্তু তোমার কখনোই আমি দেখিনি যে কেউ একটু খারাপ মন্তব্য করছে, নেতিবাচক কথা বলছে, সমালোচনা করছে। এইটা এত ফিশি এবং এত সুপ্ত, সেটা কেবল আমি বুঝি। মানে এটা আপনারা বুঝবেন না, মানে কেউ যদি বাইরে থেকে দেখে তাহলে সে বুঝবে না, সে মনে করবে আচ্ছা ঠিক আছে, শশীর বোধহয় কোনো হেটার্স নাই, ওর তো কোনো নেগেটিভিটি নাই, সবসময় খুব পজিটিভ থাকে, পজিটিভ বলে, ওকে ফাইন, সেটার জন্য আমি খুবই খুশি এবং আমি চাই মানে আমাকে নিয়ে মানুষ এমনটাই ভাবুক। কিন্তু সুপ্ত হেটার্স আছে, যেটা আমি কেবলমাত্র টের পাই, এটা অন্য কেউ বুঝতেই পারবে না। এবং কথার ফাঁকে ফাঁকে তুমি বলছিলে যে মানুষের বিয়ে হলে, ছবি পোস্ট করলে বা বিয়ের বিষয়ে জানালে অনেকে অনেক রকম মন্তব্য করে, তোমাকে কিন্তু সেরকম তেমন কেউ কোনো কিছু চোখে পড়ে নাই, এরকম বলেও না। এটা খুবই কম, মানে ম্যাক্সিমাম মানুষই খুব গুড উইশেস জানিয়েছে, খারাপ কিছু তেমন আমি চোখেই পড়ে নাই আমার। কেমন সংসার জীবন তো শুরু করলে, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, খুব ভালো। মানে সংসার নিয়ে আমার সবসময় একটা স্বপ্ন ছিল যে আমার সংসারটা এমন হবে, অমন হবে। মাত্র তো 1 মাস 7-8 দিন মনে হয়, তো এখন এনজয় করছি। মানে এখন ওই পিরিয়ডটা চলছে, অ্যাডজাস্টমেন্ট। আমি তো একদম একা থাকতাম, তো আর একটা মানুষ যখন আমার সাথে থাকছে, সো ওই অ্যাডজাস্টমেন্ট, ওই পিরিয়ডটা চলছে। তার মানে কাজটা কমিয়ে দিয়েছো, মানে যে সংসারের যে একটা যে হাড়িতে ঠোকাঠুকি, এগুলো কি বেশি বেড়ে গেছে নাকি? কমপ্লিটলি না, মানে আমরা একদমই সময় পাচ্ছি না। মানে আমি কাজ কমিয়ে দিয়েছি বলতে না, আমি তো বরাবরই একটু আমার পছন্দ মতো কাজগুলো করতে চাই। মানে আমার ক্যারিয়ারের গ্রাফটা আসলে কেমন, লাইক আমার কাছে যখন আমি খুব রেগুলার কাজও করেছি, লাইক 30 দিন কাজ করেছি, আমাদের একটা সময় আমাদের ওই ব্যাচটার, আমরা যারা রেগুলার কাজ করতাম, আমাদের অনেক সময় মনে হতো কি যে মাসটা 30 দিনে না হয়ে 31 দিন হলে বোধহয় ভালো হতো, বিকজ এই মাসে যে ডেট চাচ্ছে তাকে তো দিতে পারছি না। এরকম একটা সিচুয়েশন ছিল একটা সময়। তখনকার দিনেও আমি যেটা করতাম যে একটা শুটিং থেকে বেরোয় বা একটা ক্যারেক্টার থেকে বেরোয় আমি 1 বা 2 দিন নিতাম টাইম। আমি বলতাম যে আমার ডেট নাই, কারণ আমি ওই 2 দিন আমার চাই, বিকজ আমার কস্টিউম, বিকজ আমার ক্যারেক্টারে ঢুকতে হবে, সেজন্য ওই 2 দিন আমার লাগবে। তো আমি তখনকার দিনেও এই রেশিওটা মেনটেন করে যেতাম। আর এখন যেটা হয়েছে যে এখন এমন সব বুলশিট ক্যারেক্টারের জন্য আমার কাছে দুমদাম অফার আসতে থাকে, যেগুলো আমার করতে ইচ্ছা করে না আমার, কারণ আমি আসলে হয় না, বয়সের সাথে সাথে পছন্দটাও চেঞ্জ হয়েছে, দর্শকের টেস্ট চেঞ্জ হয়েছে। এখনকার যে কাজটা হচ্ছে ডেফিনেটলি খুব ভালো ভালো কাজ হচ্ছে, আমি চাচ্ছি এমন কিছু একটা ভালো কাজের সাথে থাকতে, সামথিং মিনিংফুল, যেটা একটা মিনিং দাঁড়াবে কাজটা করলে, আমার ক্যারেক্টারের মধ্যে কিছু করবার থাকবে, এমন কিছু হলে আমি করতে চাইছি, আদারওয়াইজ আমি চাচ্ছি না। তো সে কারণে যেটা হয় কি যে অফার আসতে থাকে, আমি হয়তো ওখান থেকে বেছে যেটা আমার ভালো লাগে আমি সেটা পিক করি, না হলে করি না। এই কারণে আমাকে টেলিভিশনে কম দেখতে পাওয়া যায়। আমরা আরো জটিল বিষয়ে আসবো, তার আগে আমরা একটা হালকা করে নিই নিজেকে।
একটু গেম খেলে নিই। অন্ধ তীরন্দাজ, এটা আসলে চোখ বেঁধে দেওয়া হবে এবং সামনে ঝুড়ির ভিতরে কিছু থাকবে, সেখান থেকে বেছে নিতে হবে এবং বলতে হবে কোনটা কি নাম। আমরা শুরু করে দিতে পারি? ভয়ঙ্কর কিছু না? না ভয়ঙ্কর কিছু না, খুব সহজ। ওকে, যে আমি প্রশ্ন করব, প্রশ্নের বিষয়টা অনেক জটিল হবে সামনে। ওকে, আই লাভ গেমস। থ্যাংক ইউ। আচ্ছা আমরা একটু নিয়ে আসি ঝুড়িটা। এই যে শশী, এই যে একটু নিয়ে আসলাম চোখটা বাঁধার জন্য, একটু এই বাবা মানে চোখও বেঁধে ফেলতে হবে? একটু চোখটা বেঁধে দিই একটু। ওকে 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 ওকে, এই হালকা করে বেঁধে দিচ্ছি। ওকে ওকে। আবার একটু আমরা কি কানামাছি ভাবো খেলবো? না, হালকা করে দিচ্ছি কিন্তু আবার দেখো না কিন্তু। না দেখা যায় কিছু দেখা যায়। আচ্ছা বসে যাও এখানে। আমি একটু ঝুড়িটা নিয়ে আসি। এই এসে গেল ঝুড়ি। এবার আমরা দেখবো শশী আসলে টের পায় কোনটাকে কি বলে। হ্যাঁ ওকে ওকে। এই শশী তোমার সামনে দেওয়া হলো, তুমি এক একটা ধরবে আর বলবে যে এটা ঝুড়ি। এটা কি নিয়ে নিব আমার কাছে? না না, আমার হাতে থাকো। ওকে ফাইন। তুমি এখান থেকে বেছে নিয়ে একটা নাম বলবে যে কোনো। এটা কি, এটা বলবো? হ্যাঁ। ক্যাপসিকাম। You are right. Red or green, I don't know, but capsicum. You are right. Okay, fine. Next. হ্যাঁ। এইটা কোথায় রাখবো? ওটা রাখো। হ্যাঁ। এখানে রাখবো? Okay, fine. একটা পেরেছি কিন্তু। হ্যাঁ। এইটা? হ্যাঁ। এটাকে কি বলে? দেখি পারবে কিনা। টমেটো? ওয়াও, রেখে দাও। ওকে ওকে ওকে। শশী আসলে বুদ্ধিমতী। না, I love to cook. তুমি দেখছো? আমি কিছু দেখতে পাচ্ছি না। আমি একদমই আপনাকে বলছি আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না, বাট I love to cook। সেই কারণে আমার সবজির সাথে একটা পরিচয় আছে। হ্যাঁ, যারা পারে না ব্যাচেলর তারা পারবে না। হ্যাঁ। আচ্ছা, এটাকে কি বলে? আপেল? ওয়াও, এটাও পেরেছে পুরাই। এবার একটু ঘুরাই দে। হ্যাঁ ওকে ভাই। হ্যাঁ, এই যে আচ্ছা, এইবার দেখি বলতে পারে কিনা, দেখি। ও মা, এটা তো একটু কঠিন। আচ্ছা আমি বলি, এটাও একটা সবজি, এটা দেখতে সবুজ, এটার এদিকে ওদিকে এদিকে এরকম ডাটা ডাটা কি যেন থাকে। এটার নাম আমি জানি না। এটা বিট না, বাট বিটের মতো দেখতে, যে সবুজটা এরকম 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 ডাটা ডাটা থাকে, মানে সামথিং কিছু একটা হবে। এটা এই সবজির নাম আমি জানি না। জানো না? আচ্ছা, একবার আমি এই সবজিটা চিনি, আমি এটা দেখি। না, তোমারটা মানে 50% কিন্তু আগাইছে কিন্তু। হ্যাঁ আমি জানি এই সবজিটা আমি চিনি। এটা রেয়ার আর সবসময় পাওয়া যায় না। রাইট, এটা একটু টিয়া কালারের না? হ্যাঁ, একটু টিয়া কালার, এবং এটা এই যে এরকম এরকম এই যে ডাটাগুলো থাকে, এই সবজিটার আমি নাম জানি না। ঠিক আছে, সে পারেনি, কিন্তু আমি বলে দেই এটার নাম হলো শালগম। শালগম? আচ্ছা, এটাকে শালগম বলে? হ্যাঁ। ওকে ফাইন, আমি তো প্রচুর দেখি এটা, কিন্তু আমি নাম জানি না। তবে আমরা ধরে নিচ্ছি তুমি পেরেছো, কারণ যেহেতু তুমি অনেক কিছু বলে ফেলছো, নামটা খালি বলতে পারো। হ্যাঁ ওকে, তারপরে থ্যাংক ইউ। ওকে, ওমা এটা তো কঠিন হবে বোধহয়। এটা সহজ। অরেঞ্জ তো বলতে পারছি না, এখানে যেন একটা কি, তো এটা কি? বলো। এটা কি পারবে? লেবু? পারবে। গন্ধ শুকতে পারবো? হ্যাঁ। মনে হয় না এটা পারবো বলে, বাট এটা মানে কি বলে, অরেঞ্জ অর লেমন এই জাতীয় কিছু একটা, কিন্তু সেখানে আবার এইটা থাকে না। আচ্ছা, সো এইটার জন্য আর কিছু এর মতো আর কিছু নেই? এইটার জন্যই পারছি না। এর মতন আর কিছু থাকলে সেইটা আমি সেই সবজির বা সেই ফলের নাম জানি। আচ্ছা, এটা মালটা। মালটার নিচে এটা কি করেছে? এটা কি করে মালটার নিচে? বলো। ওটা ওরকমই থাকে মালটাটা। ওকে ফাইন। ও এটা বোধহয় দেশি মালটা, রাইট? হ্যাঁ, এটা দেশি মালটা। ওকে ফাইন। আচ্ছা, বিদেশি হলে পারতা, তাই না? না বিদেশি না, মানে ওই যে থাকে না থাই মালটা অর সামথিং, যেগুলি একটু বড় হয়, ওগুলির পিছনে বোধহয় এত এরকম করে থাকে না, তাই না? আচ্ছা, হতে পারে। এইবার দেখি। তুমি খুব কাছাকাছি যাচ্ছ, কিন্তু কিছুটা হলে ফসকে যাচ্ছে আর কি। কই মাছ চলে যাচ্ছে। গাজর? হ্যাঁ, একেবারে পারফেক্ট। এটা ওকে। তারপরে সবগুলো তোমাকে দেবো আমি। এটা তো পারবে, তাই না? উস্তা? হ্যাঁ, উস্তা। করলা বলে, উস্তা বলে। এটাও 100%। করলা? হ্যাঁ, করলা। এটা পেঁয়াজ? হ্যাঁ, হয়েছে।
পেঁয়াজ এটা তো বলতে পারো কোন দেশের পেঁয়াজ? সম্ভবত ইন্ডিয়ান পেঁয়াজ, হ্যাঁ, কারণ বাংলাদেশি পেঁয়াজ এত বড় হয় না। বড় হয় বাট এইটা একটু খুব সলিড লাগলো, মনে হলো ওটা। দেখছেন সবই পেরে যাচ্ছে, মানে আসলে আমি রান্না করি, ইউ নো। রান্না না করলে পারবে না নাকি? না, রান্না করলে হয় কি ওই আন্দাজ থাকে। আর যে কিচেনে কম যায়, মানে অনেকে থাকে না যে কিচেনে কম যায় বা ওই শখে রাধে, তার জন্য একটু ডিফিকাল্ট। বাট আমি তো শখে রাঁধুনি না, আমি মোটামুটি রেগুলারই রাঁধি। এটা নিচে বলতে পারবে? এইটা শশা, ছোট শশা। হ্যাঁ, তাও পেরেছে। ছোট বড় তাও বলতে পারে। ইয়েস, আমাকে স্কুলে সবাই শশা বলে রাখতো। তোমাকে শশা বলতো? ইয়েস। কেন বলতো জানি না, মানে আমার কলেজে ছেলে বন্ধুরা। তার মানে তোমার নামের সাথে তো মিল আছে। একদম শশী, এই জন্য আমি আয়রন ম্যান। আচ্ছা, আরো দুইটা আছে, দেখি তো। ও, এই আরো দেখতে হবে? মুলা। হ্যাঁ, ওকে ফাইন। আরে ভাই, কি আটকানো যাচ্ছে না, এটা কথা হলো নাকি? দেখি এটা আটকানো যায় কিনা। লাস্টেরটা, লাস্ট, এই যে ঝুড়িতে। ও, এইটা তো লেবু। পারফেক্ট। এবার চোখ খুলতে পারো। আর তোমারটা 100% ঠিক হইছে আমার কাছে। হ্যাঁ, এই যে আমি এই সবজি চিনি বাট এটার নাম জানি না। আর দেখি মালটাটা কোথায় গেল? ও হ্যাঁ, এটা মালটা না, এটা তো সেই থাই মালটাই, কিন্তু আমি চিনলাম না কেন। আচ্ছা, এটা চোখে দেখতে পাইনি তো, হাতে ধরে মনে হচ্ছে এটা বোধহয় অনেক বড় একটা এলাকা জুড়ে এরকম কিছু একটা আছে। ওকে ফাইন, মোটামুটি তোমার সবই হয়ে গেছে। আমি এগুলো নিয়ে যেতে পারি। হ্যাঁ, আমি হেল্প করি। এবং শশী, আসলেই তোমার আইকিউ দেখে বা তোমাকে দেখে মনে হচ্ছে অনেক বুদ্ধিমতী তুমি। আমি আসলে সামনাসামনি ওভাবে জানতাম না, আজকে জানলাম, দর্শকরা জানলো যে সে আসলে কতটা, ওর আইকিউটা কতটা প্রখর, এবং সে চোখ বেঁধে অনেক কিছু বলতে পারে। আমি ছোট্ট করে একটু অ্যাড করি, সেটা হচ্ছে ঠিক যেমন আমি অভিনয়টা করতে ভালোবাসি, ঠিক তেমনি করে আমি রান্নাটা করতেও প্রচন্ড ভালোবাসি। আমি খুব বেশি রান্না পারি না, কিন্তু যে কয়েকটাই পারি আমি ওগুলো ভালোবেসে রান্না করি। এবং আমি কোনো একজন খুব ফেমাস কোনো একজন মানে কি বলে কি মেডিটেশন সেন্টারের সিস্টার, আমি ওনাকে মাঝে মাঝে শুনি। আমি ওনার একটা স্পিচে আমি এটা শুনেছিলাম যে আসলে রান্নাটা যে আমরা করছি, আপনি দেখবেন যে কোনো কাজে যদি ভালোবাসা না থাকে সেটা সামহাও ভালো হয় না। এবং রান্নার ক্ষেত্রে সেটা র্যাপিড রিয়াকশন। আপনি যদি কোনো রান্না ভালোবেসে না রান্না করেন, আপনাকে সাথেই ও ফিডব্যাক দিবে, ওই রান্নাটা খুবই পচা হবে, খাওয়া যাবে না। তার মানে অভিভাই কিন্তু খুব লাকি যে সে একজন ভালোবাসার মানুষ পেয়েছে, যে রান্নাকে ভালোবাসে, ওই ভালোবাসা পরিপূর্ণ। এটা বলা যেতে পারে, কারণ আমি যেটুকুই রাঁধি, আমি যদি বলি আজকে আমি রান্না করব না, বা আজকে আমি কোনো কারণে পারছি না, আজকে আমাদের মেড করবে, বা আজকে বাইরে থেকে এনে খাবো, সেটা ডিফারেন্ট ইস্যু। কিন্তু আমি যদি বলি আমি রান্না করব, তাহলে আমি এটা ভালোবেসে রান্না করি। তোমার সোশ্যাল মিডিয়ার কিছু কমেন্টস রিপ্লাই নিয়ে নেই। আমি তোমার একটু সোশ্যাল মিডিয়ায় একটু দেখি যে তোমাকে কে কি কমেন্টস করছে, ওইখান থেকে আমি কিছু ইগুলো নেই। নিশ্চয়ই। হ্যাঁ, যে আসলে শশীকে মানুষ কিভাবে দেখছে। শারমিন জোহা শশী অনেকেই দেখছে। লাস্ট তোমার একটা আসলে ভালোবাসা মানুষগুলো, তুমি একটা ছবি পোস্ট করেছো। আমি না, শারমিন লাখি তোমাকে নিয়ে পোস্ট করেছে। এখানে আরেকটা দেখলাম তোমার একদিন আগে, সেটা আমি কথা বলবো। প্রতিদিনের মতো শুয়ে পড়েছিলাম, হুট করে কল এলো, ও প্রান্ত থেকে একজন বলছে আপনার একটা পার্সেল আছে। রাত 11:35। আমি তো অবাক, বললাম পেমেন্ট কত? বলে অনলাইন পেমেন্ট ডান। বললাম আসছি। পার্সেল নিলাম, বাসায় আসলাম, প্যাড খুলে দেখি এক সুন্দর কেক। আমি পরের টুকু একটু বলবো না, কারণ তোমার হ্যাপি বার্থডে ভাই লেখা, এরকম কিছু। হ্যাঁ, আমি একটু জানতে চাই এটার কাহিনীটা, একটু জানতে চাই এর কাহিনীটা কি ছিল। এটার কাহিনীটা হচ্ছে 28 তারিখে, জানুয়ারির 28 তারিখে হচ্ছে আমার বড় ভাইয়ের বার্থডে, এবং আমার একমাত্র বড় ভাই, আমরা 2 ভাই বোন। তো সূর্য ভাইয়ার জন্মদিন 28 তারিখে, এবং প্রত্যেক বছরই, মানে আমরা এখন আলাদা থাকি, তো যখন একসাথে থাকতাম তখন প্রত্যেক বছরই কিছু না কিছু একটা পার্টি থ্রো করা হতো, বা আমার পক্ষ থেকে একটা সারপ্রাইজ থাকতো। কিন্তু এখন বেশ কয়েক বছর ও থাকে রংপুরে, আমি থাকি ঢাকায়, তো ওই জায়গাটা একটু ফিকে হয়ে গেছে। কিন্তু এবছরে আমাদের ফ্যামিলিতে নতুন একজন মেম্বার অ্যাড হয়েছে, মানে দ্যাট ইজ অভি। তো আমি কিন্তু ওকে কিছু বলিনি। আমি ওকে আমার মানে প্রত্যেক বছর যে সূর্যের জন্য কিছু একটা করি বা প্ল্যান করি,
এ ধরনের কোনো কথাই আমি ওকে বলিনি। ও দুম করে নিজে থেকে বলছে যে আচ্ছা ভাইয়ার না কালকে বার্থডে, ভাইয়ার জন্য কিছু একটা করতে চাই, কি করা যায়, ভাইয়াকে একটা কেক পাঠাইতে চাই। মানে ঢাকা থেকে এমন ভাবে করতে চাই যে ঠিক 12টার সময় গিয়ে 12টার সময় কেউ একটা ভাইয়াকে কেকটা পৌঁছে দেবে, তুমি আমাকে একটু হেল্প করো, কি করা যায়। মানে যেহেতু আমি চিনবো বাসার অ্যাড্রেস, আমার শহর, তো আমাকে বলছে যে তুমি একটু হেল্প করো আমাকে, আমি চাই যে একটা কেউ গিয়ে ভাইয়াকে 12টার সময় কেকটা পৌঁছে দিই। তা আমি বললাম যে আমি আত্মীয় স্বজন যাকেই বলবো না কেন সেটা সারপ্রাইজ থাকবে না, তাহলে কি করা যায়। তখন আমরা সার্চ করলাম যে কেক শপ রংপুর দিয়ে আমরা সার্চ করলাম, করে দেখলাম অনেকগুলো শপের অ্যাড্রেস পেয়ে গেলাম। তারপরে ওখান থেকে একটা শপকে পিক করে তাদেরকে বলে তাদেরই লোক দিয়ে ঠিক 12টায় কেকটা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল। এবং সূর্য ভাই ওয়াজ সো সারপ্রাইজড, কারণ ও শুয়ে পড়েছিল, কারণ পরের দিন ওর অফিস থাকে, ও জাস্ট শুয়েই পড়েছিল, হঠাৎ করে এই ফোন অ্যান্ড অল, তারপরে তো দেখে এটা, ও খুবই সারপ্রাইজড হয়েছে আসলে। তোমার যে আরেকটা ছবি দুইজনে হাত ধরা, দেখো এ ডে টু রিমেম্বার, এই ছবিটা কখন কোনো কাজের কোন সময়কার তোলা? এই ছবিটা হচ্ছে আমাদের বিয়ের পরে জাস্ট অল্প কিছুদিন পরে, মানে জাস্ট এই যে ফেব্রুয়ারি মাসের 12 তারিখে আমরা আমাদের তো ডিসেম্বরের 16 তারিখে বিয়ে হলো, আর 12 তারিখে আমাদের একটা টেলিভিশন চ্যানেলের জন্য একটা শো ছিল, এবং এটা আমাদের প্রথম শো যেখানে বিয়ের পরে অভি আর আমি একসাথে যাচ্ছি। তো আমি ওইটা আসলে মনে রাখতে চেয়েছি যে এটা আমাদের প্রথম শো, প্রথম টেলিভিশন ফেস। এরপরে হয়তো আরো অনেক সময় অনেক জায়গাতেই একসাথে দুজনকে দেখা যাবে, কিন্তু দিস ইজ দ্য ফার্স্ট টাইম যে আমরা দুজন একসাথে একটা কোনো প্রোগ্রামে গেস্ট হয়ে গেছি, তো সেজন্য এই লাইনটা লেখা। এবং এই ছবির নিচে একটা কমেন্টস আছে, নুরুন নাহার যে কমেন্টস করেছে, শারমিন জোহা শশী মিষ্টি সুন্দরী, তোমার পাশে একটা মিষ্টি কালো জাম দাঁড়িয়ে আছে। মাশাআল্লাহ, এমনই দুজনে হাসি খুশি থাকো। এই নুরুন নাহারকে কিছু বলবা? ওনাকে কি বলবো, উনি তো ভালোই কমেন্ট করেছে, সেজন্য থ্যাংক ইউ। ওনার কাছে মনে হয়েছে কালো জাম মিষ্টি সুন্দর, আমাকে মনে হচ্ছে, সেজন্য থ্যাংক ইউ সো মাচ। তার মানে এই যে এত প্ল্যান পরবর্তীতে, তার আগে প্রেম এগুলোর একটা প্ল্যান ছিল নাকি, না এটা কি হঠাৎ করে হয়ে গেছে? না, একদমই না পান্থ ভাই, মানে এই আপনি এটাকে কোনোভাবে প্রেম বলতেই পারবেন না। মানে আমাদের খুব অদ্ভুত রিলেশনটা, আমি একটু বলি আপনাকে তাহলে বুঝবেন। ওর সাথে আমার একেবারেই প্রথম যোগাযোগ হচ্ছে রিপ্লাই 1988 বলে একটি কোরিয়ান সিরিজের জন্য। সে আমাকে অফার করলো যে তার একটা ক্যারেক্টারের জন্য, ওইখানে তখন সজল ছিল আমার ক্যারেক্টার, ওখানে যে মেইন ক্যারেক্টারটা দক্সন, ওইটার ছোটকাল একটা আছে, বড়কাল একটা আছে। বড়কাল যেটা সেটাও খুব ইম্পর্টেন্ট ক্যারেক্টার, ছোটকালটা তো ইম্পর্টেন্টই, ওই বড়কালটাই বসে বসে ছোটকালের গল্পটা বলছে। তো এরকম খুব ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টারের জন্য সে আমাকে নক করলো ওই সিরিজটার জন্য। তখনই তার সাথে আমার প্রথম কথা এবং জানা, এবং তার আগে থেকে সে আমাকে, মানে আমরা ফেসবুক ফ্রেন্ড হয়ে আছি, এবং দেখলাম যে আমারই কিছু কলিগরা ওকে শেয়ার করছে, ও আমার অন্য কলিগদের শেয়ার করছে, আমি ওকে দেখছি, কিন্তু কথা হলো ওই সিরিজটা দিয়েই। এবং তারপরে যে দীর্ঘদিন ডাবিং এর প্রিপারেশন, আমি যাচ্ছি ওর স্টুডিওতে ডাবিং করছি, এবং ডাবিং ইজ ফান, সেটা আমি ওর সাথে কাজ করতে গিয়ে বুঝলাম যে ও কখনো ডাবিংটাকে আর্টিস্টের উপরে প্রেশার হিসেবে দিয়ে দেয় না। ডাবিং ইজ ফান, মানে লাইক আর্টিস্ট যখনই ফিল করবে যে সে একটু টায়ার্ড ফিল করছে, তখনই ব্রেক, তখনই আমরা খাবো, আমরা কফি খাবো, আমরা যে কোনো কিছু খেতে পারি, আমরা একটু চিল করতে পারি, আমরা একটু গান বাজনা করতে পারি, দেন আবার আমরা ফিরে যাই স্টুডিওতে। তো ওই যে ফানটা হতে থাকলো ডাবিং এর ফাঁকে ফাঁকে, ভালোবাসাটা বাড়তে থাকলো, গাঢ় হতে থাকলো, ওইটা একটা খুব ভালো ফ্রেন্ডশিপে পরিণত হলো। যেটা হলো যে ও তখন যেটা করতো যে আমার সাথে কাজের শেয়ারটা করতো, বা ওর কাজের এক্সপেরিয়েন্স কি হচ্ছে না হচ্ছে সেটা শেয়ার করতো। তো ওরকমই একজন আরেকজনের সাথে একটা দেখলাম যে খুব ভালো জনরা তৈরি হচ্ছে, যেখানে আমার শেয়ার করতে ভালো লাগছে, আর ও তো শেয়ার করছেই, আমারও দেখলাম যে আমি দেখলাম দুম করে একটা কিছু শেয়ার করে ফেললাম, যেটা আসলে ওর সাথে শেয়ার করার কথা ছিল না। আমি নর্মালি কিন্তু সব মানুষের সাথে সব কথা শেয়ার করে ফেলি না দুম করে, মানে আমি খুব ভীষণ এক্সট্রোভার্ট না, আমার একটু সময় লাগে। মানে আমি যদি আপনাকে একদম মনের কথা বলতে হয় তাহলে আই উইল টেক টাইম, মানে আমি একদম দুম করে বলে ফেলবো না। তো আমি দেখলাম যে ওকে আমি এমন কথাবার্তা শেয়ার করে ফেলছি যেটার জন্য আসলে বোধহয় একটু টাইম নেওয়ার দরকার ছিল। তো তখন বললাম আচ্ছা ফ্রেন্ডশিপটা ভালো যাচ্ছে, এর মধ্যে দুম করে একদিন ও আমাকে বলেই ফেললো, মানে ওয়ান কাইন্ড অফ প্রপোজ। তো ওইটা শুনবার পরে আমি না ওকে খুবই নর্মালি, মানে কিছু
তেমন করে কিছু বলিনি, আমি ওকে বললাম যে ওকে ফাইন, আর তখন আপনি করে বলতাম, আমি বললাম যে আপনি আমাকে এটা বললেন, বাট আমি একটু মানে আমি ওকে আন্ডার এস্টিমেট করতে চাই নাই, আমি মানুষকে খুব সম্মান করতে পছন্দ করি, প্রত্যেকের জায়গা থেকে প্রত্যেককে ভালোবাসা এবং সম্মানটা আমি আমার জায়গা থেকে দিতে চাই। আমার কাছে মনে হয়েছে যে আমি দুম করে একটা রিয়াকশন ওকে দেখাতেই পারতাম, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে না, আমি ওকে খুব নাইসলি বললাম যে আপনি আমাকে এরকম একটা কথা বললেন অভি, আমি আপনাকে একটু ভেবে বলি, আপনি এত বড় একটা কথা বলে ফেললেন আমাকে, আমি একটু ভেবে বলি। আমি তারপরে সজলকে ফোন দিয়ে বসছি, সজলকে ফোন, হ্যাঁ সজলকে ফোন করে বললাম, সজল অভি তো আমাকে দিস অ্যান্ড দিস, আমি কি করব, মানে কি হতে পারে ব্যাপারটা। তখন আবার বাসা থেকে আমার জন্য ছেলে দেখা হচ্ছে, আমি বললাম ব্যাপারটা কি হতে পারে, আমাকে তো অভি এরকম বলে ফেলল। সজল বলল ও ভীষণ নাইস ছেলে, মানে তুই কথা বললে খুব আরাম পাবি, বাট হ্যাঁ যদি বিয়ের জন্য ভাবতে হয় তাহলে একটু সময় নিস। ইনফ্যাক্ট খালাম্মা বা তোর ভাই যদি তোর জন্য অ্যারেঞ্জ ম্যারেজেরও প্ল্যান করে বা যদি কোনো ছেলেও দেখে, আমি বলবো যে সেই বিয়ের ক্ষেত্রেও অ্যাটলিস্ট 2 মাস 2.5 মাস একটু কথা বলবি মানুষটার সাথে। ভালো কথা বলে সজলের সাথে আমি কিন্তু ওই স্টুডিওতে অবির সাথে দেখা হয়েছিল, হি ইজ আ ভেরি গুড ফ্রেন্ড অফ মাইন, মামা চলে আয় আমি তোর সাথে কথা বলবো, এখানে হি ইজ আ ভেরি গুড ফ্রেন্ড অফ মাইন, এবং মানে আমাদের শুরুটার দিকে ওর সাথেই তো আমার বেশি কাজ হয়েছে। তো তখন আমাকে বললো যে যদি বাসা থেকেও এরকম প্রপোজাল আসে তবুও সেই ছেলেটার সাথে অ্যাটলিস্ট 2 মাস 2.5 মাস একটু কথা বলে নিবি, মানে হয় না একটা মানুষের হঠাৎ দুম করে রেগে যায় কিনা, রেগে গেলে সেই মানুষটা তার পার্টনারকে রেসপেক্ট করতে পারছে কিনা, দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট থিং অ্যাটলিস্ট কনজুগাল লাইফে। তো আমার মনে হয় তুই ওইটা দেখে নে, ওইটা তোকেই দেখে নিতে হবে, বাট অভি ইজ আ অ্যামেজিং পারসন। তারপরে ভাবনাটা কবে ভাবলা, সময় নিয়েছিলে? তারপরে যে সজল যখন আমাকে বললো তখন কথা শুরু হলো আর কি, কথা শুরু হলো, বাসা থেকে অদ্ভুত অদ্ভুত প্রপোজাল আসছিল পান্থ ভাই, মানে আমি আপনাকে আই ক্যান্ট এক্সপ্লেইন। তখন আমার মনে হলো বাবা অভি বেটার, অভি পারফেক্ট। আমি তখন তাড়াতাড়ি করে অভির বায়োডাটা অ্যান্ড অল আমি আমার বাসায় পাঠালাম, আমি বললাম যে দেখো ভাই আমার কাছে এই ছেলেটা আছে, সো তোমরা দেখো। তো আমার ভাইয়ের খুব পছন্দ হয়ে গেল অভিকে, মানে ওই 1-2 দিন ওরা বোধহয় ফোনে কথা বললো, তো আমার ভাইও আসলে কিঞ্চিত, আমরা তো আসলে একই মেন্টালিটির, আমার ভাই কিন্তু আমার থেকে 9 বছরের বড়, কিন্তু আমরা মানে ভাই বোন কম বন্ধু বেশি, মানে আমি আমার ভাইয়ের সাথে সব দুষ্টু কাজগুলো করি, সে আমার ক্রাইম পার্টনার আর সেও তাই আমার সাথে। আচ্ছা আমরা অনেক কথা মানে বিয়ে সংক্রান্ত তোমার অনেক বিষয় নিয়ে আমরা জেনে ফেলাম, যেটা অনেকেই জানে না, যেটা আজকে এই এপিসোডে আমরা জানতে পারবো। আমরা এর থেকে একটু বেরিয়ে আসি না, একটু আবার একটু হালকা করি, দেখি তোমার আইকিউটা কেমন। ভালো ছাত্রী ছিল মনে হয়, আমি একটু ধাঁধা ধরি একটা। অন্ধকার ঘরে বাদর নাচে, নানা করলে আরো নাচে। অন্ধকার ঘরে বাদর নাচে, নানা করলে আরো নাচে। আমি ধাঁধায় খুব কাঁচা, পারবো না, সরি। হ্যাঁ 3, 2, 1, সহজ, জেওয়া। জেওয়া ও নানা যদি করো আরো দেখবা নাচবে। আচ্ছা ওরে বাবা, এটা আমি পারতামই না, টাফ টাফ টাফ। আপনারা কি পারবেন কিনা? পারতেন মনে হয় না বলে দিলে। আচ্ছা আরেকটা, মাথা 3 মুখ 1, ক্ষুধা মোটে পায় না, খেতে দিলে খেতে থাকে, পেট কিন্তু ভরে না। মাথা 3 মুখ 1, হ্যাঁ, ক্ষুধা মোটে পায় না, খেতে দিলে খেতে থাকে, পেট কিন্তু ভরে না। এটা বললে না, সোজা তো। তুমি তো তোমার গ্রামে অনেকবার গিয়েছো না? গ্রামের মানুষ বেশিরভাগ চুলা ব্যবহার করে না, মাটির চুলা। ইয়েস, 3টে মুখ থাকে। আচ্ছা হ্যাঁ, কিন্তু মানে ক্ষুধা মোটে পায় না, কিন্তু খেতে দিলে খেতে থাকে। রাইট রাইট, ওকে যতই ওর কাট দাও, পাতা দাও, মুখ দাও, টমেটো দাও, ও তো জ্বলতেই থাকে। আমরা দুটো দেখলাম যে পারলো না, হয়তো বা সামনে পারবে। না না ধাঁধায় আমি খুব কাঁচা, এটা আমি আগেই বললাম। আরেকটা দেখি আমি, আমরা এখন আশায় বুক বাঁধছি, দেখি শশী পারে কিনা। আমি শশীকে যে কোনো আর 2টে প্রশ্ন করব, তারপর দেখি শশী কোনটা পারে। এমন কি জিনিস আছে ভাই যা নিজের থাকা ভালো, পরের কাছ থেকে পেলে মুখ হয়ে যায় কালো? নিজের থাকা ভালো, পরের কাছ থেকে পেলে মুখ হয়ে যায় কালো। নিজের তো আসলে এথিক্সটা থাকা ভালো, আর আমি জানি না এই দিকে যাচ্ছে কিনা উত্তরটা। আই ডোন্ট নো। লজ্জা,
মুখ কালো হয়ে যায় লজ্জায়। আচ্ছা এথিক্স, রাইট, আমি কাছাকাছি যাচ্ছিলাম। মানে একটু আরেকটু হলে পারতে। লাস্ট একটা দেখি, ফস করে রেগে যাই জলি দপ করে, বাক্সতে সারি সারি ঘুমে থাকি পড়ে। এটা পারা উচিত। ম্যাচ। হ্যাঁ এই তো, বললাম না পারবা তুমি। একটা এবং পেয়ে গেছে, কিন্তু আমরা মনে হয় আরো কয়েকটা গেলে পরে পেরে যাবে। না না, আমরা আর যেতে চাই না, আমরা এই ধাঁধার এটা এখানে শেষ করতে চাই। বাবা ছিল থিয়েটারের মানুষ, তুমি নাচ করতে, মানে নাচের থেকে অভিনয় কিভাবে, একটু ছোট্ট করে বলো। এটাও খুবই কাকতালীয়, মানে এত অদ্ভুত কোইন্সিডেন্ট। সেটা হচ্ছে যে আমি নাচ করতে পছন্দ করতাম, আমার ছোটবেলায় আমি নাচ করতে খুব ভালোবাসতাম। আমার বাবা মা থিয়েটারের মানুষ ছিল, আমাকে ধরে বেঁধেও কখনো অ্যাক্টিংটা করানো যায় নাই, মানে আমি ইন্টারেস্ট ফিল করি নাই। কিন্তু এরকমই ওই সময়টার মধ্যে একদিন দুম করে আমার তখন যে লাক্স আনন্দধারা মিস বাংলাদেশ ফটোজেনিক 2003-4 এরকম একটা সময়, তো তখন আমার ছবি পাঠানো হলো লাক্সে। তখন ওই যে ছবি দেখেই জাজ করা হতো, এবং তখন রংপুর বিভাগ ছিল না, আমাকে রংপুরের হয়ে রাজশাহী বিভাগে, আমি তখন ওই আমার ভাই আমাকে বলেও নাই, ছাদে গিয়ে রংপুরের মেয়ে, আমার নানু বাড়ি, তো বাসার ছাদে গিয়ে ও কয়েকটা ছবি তুললো লাক্সে পাঠিয়ে দিল। ওমা দুম করে আমি সিলেক্ট হয়ে গেলাম এবং আমাকে রাজশাহীতে যেতে হলো। তারপরে দুম করে আমি রাজশাহীতে ফার্স্টও হয়ে গেলাম। আমি জানি না এত লম্বা লম্বা মেয়েদের মধ্যে আমি কোত্থেকে ফার্স্ট হলাম, আমি আই ডোন্ট নো। তো আমাকে নূর আঙ্কেল মুকুটটা পরিয়ে দিয়েছিলেন, এবং পরের দিনই যেটা হলো যে প্রথম আলোতে একদম ফ্রন্ট পেজে যে এই যে আমি যে ফার্স্ট হয়েছি, মানে মিস রাজশাহী হয়েছি, তো ওইটা একদম ফ্রন্ট পেজে প্রথম আলোর বেরোলো। আচ্ছা বেরোলো যখন, তখন ওই ছবিটা 2005 সালে না 2003-এ ওই ছবিটা সুচন্দা আন্টি দেখে উনি আনন্দধারা যোগাযোগ করেছে যে এই মেয়েটার সাথে কথা বলতে চাই। ওনার 1000 বছর ধরে ছবি, কারণ উনি তারও আগে থেকে 1000 বছর ধরের জন্য একটা ফ্রেশার লুক খুঁজছিলেন। উনি আমার এই ছবিটা দেখে ওনার কেন জানি মনে হচ্ছে যে এই মেয়েটাকে আমার লাগবে। ওই তারপরে আসলে এই ফিল্মটা করা এবং শুটিং করে করে এসে নিজের চরিত্রই লেখা, তারপরে তো তারপর থেকে টুনি তো ইতিহাস হয়ে গেল। তারপর তোমাকে এখন টুনিই বলে সবাই। একদমই তাই। আমরা তো আড্ডা দিলাম অনেক খুশির সাথে, আমরা কিন্তু আরেকটা সেগমেন্ট নিয়ে আসতে যাচ্ছি, সেটা হলো লটারি পারফরমেন্স। দেখি শশী এটা কতটা পারে, কারণ এটা তার যে পেশা তার বাইরে হতে পারে বা পেশার মধ্যেও হতে পারে। দেখি শশী তোমার ভাগ্যে কি পড়ে। আমি একটু এই যেরকম নেড়ে চেড়ে দিচ্ছি, এখান থেকে যে কোনো একটা পছন্দ করবা এবং যা লেখা থাকবে ওইটা করতে হবে। আর যে বললাম গানে যদি অপশন থাকে, অভিকে ফোন দিবা, বলে তুমি গাও, আমি তোমার সাথে গাইবো। ওটা অপশন, অভির গানটা একটু শোনায় দিব, ঠিক আছে? ওকে দেখি দেখি বেছে নাও, চোখ বন্ধ, বেছে নাও, চোখ বন্ধ করা লাগবে না। হ্যাঁ একটা পেয়ে গেছি। আমি দেখবো নাকি আপনাকে? না না প্লিজ প্লিজ। কি লেখা? ওরে কি পারবো না। কি লেখা দেখি তো, কি লেখা? আবৃত্তি। এটা তো সহজে তুমি পারবা। আসলে যারা নাচ পারে তারা অবশ্যই আবৃত্তি করতে পারে। একটু তোমার প্রিয় একটা কবির কোনো কবিতা বা নিজের লেখা বা যে কোনো কিছু, অবির লেখা হইতে পারে, আবৃত্তি। আচ্ছা আমি একটা ছোট্ট একটা লাইন বলি বাসি কবিতা থেকে, রবীন্দ্রনাথের বাসি কবিতা থেকে। আমার ওই লাইনটা খুব প্রিয়, যে ঘরেতে এলো না সে তো মনে তার নিত্য আসা যাওয়া, পরনে ঢাকাই শাড়ি, তারপরে লাইনটা যেন কপালে সিঁদুর। কপালে সিঁদুর, রাইট। আমার খুব পছন্দের একটা, খুবই প্রিয় একটা বাসি। মানে এই লাইনটা স্পেসিফিকলি যে ঘরেতে এলো না সে তো মনে তার নিত্য আসা যাওয়া, আমার খুব পছন্দের। এটা খুবই মানে এর ভিতর ভাবার্থ অনেক বেশি। আসলে রবীন্দ্রনাথ থেকে আসলে আমরা ওইভাবে করতে পারি না, এটা অনেক পড়তে হয়, বুঝতে হয়, এবং এটা প্রত্যেকটা এই লাইনটা আমার ভীষণ 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 প্রিয়। আসলে আমারও রবীন্দ্রনাথ খুব প্রিয়, সব কবি প্রিয়। থ্যাংক ইউ আবৃত্তি করার জন্য। আমরা আরেকটু প্রশ্নে যাই, যেমন যেহেতু আমরা চলে যাচ্ছিলাম যে যেহেতু তুমি শোবিজ স্টার, আসলে স্টার, হ্যাঁ শোবিজ স্টারের সাথে সাংবাদিকদের একটা সম্পর্ক আগে যেমন ছিল, যে কোনো বিষয় হলে আগে সাংবাদিক নক করতো, আমি একটু সমস্যায় পড়ছি, বা এটা লিখেন না, এটা অবজান, বা এটা কেন, অনেক বিষয় আছে। তুমি সাংবাদিক সাথে মানে আর্টিস্টদের সম্পর্কে কেমন হওয়া উচিত তুমি কি মনে করো? ভেরি গুড কোয়েশ্চেন, বিকজ নাউএডেজ এটা একটা ইস্যুই বটে। বাট আমি এখন যে এক্সপেরিয়েন্সটা শেয়ার করব, মানে আপনি জানেন কিন্তু দর্শকদের জন্য বলছি যে আমি এখন যে এক্সপেরিয়েন্সটা শেয়ার করব সেটা হয়তো ম্যাক্সিমাম মানুষদের সাথেই মিলবে না, আবার আমাদের জনরার মানুষগুলোর সাথে খুব মিলবে।
সেটা এমন যে আমার কাছে মনে হয় যে সাংবাদিকদের সাথে আর্টিস্টের সম্পর্কটা ভীষণভাবে পরিপূরক, মানে একজন আর একজনের পরিপূরক, খুব অ্যাটাচড। আমার কাছে মনে হয়, আমি ছোট্ট একটা এক্সাম্পল দিই, আমরা যখন শুটিং এ যাই, মেকআপ আর্টিস্টের সাথে আর্টিস্টের সম্পর্ক থাকে সবচেয়ে বেশি কারণ আমি একটা যখন সেটে যাই শুটিং করতে, তখন আমি হয়তো আমার একটা প্রবলেমের কথা আমি আমার ডিরেক্টরকে বলতে পারবো না, ওই অ্যাট দ্য মোমেন্ট ওই আমি ডিরেক্টরকে বলতে পারবো না, বা আমি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরকে বলতে পারবো না, বা আমার কো অ্যাক্টরকে বলতে পারবো না। আমি গিয়ে ওই মেকআপ আর্টিস্ট যে থাকবেন আমার, আমি হয়তো তাকে গিয়ে কানে কানে বলবো, ভাই এটা হয়েছে, তুই একটু দেখ না, ভাই ওটা হয়েছে একটু দেখবেন। এই যে মেকআপ আর্টিস্টের সাথে যে সম্পর্কটা আমাদের সেটে, এটা কমপ্লিটলি ডিরেক্টর, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, কো অ্যাক্টর তাদের থেকে আলাদা। ঠিক তেমনি করে আর্টিস্টের সাথে সাংবাদিকদের সম্পর্কটাও এমনই হওয়া উচিত আমার কাছে মনে হয়েছে, এবং সবসময় আমার সাথে এই সম্পর্কটাই আমি মেনটেন করে আসছি। এখনকার দিনে যে নানান ঝগড়াঝাটি হয় না ছোট ছোট করে, আমি না এটা বুঝতেই পারি না, আমার কোনো আইডিয়া নাই, মানে এটা সম্পর্কে আমার কোনো জ্ঞানই নাই যে এটা কি করে অ্যারাইজ হয়। তোমার ইচ্ছা হয় না কখনো ভাইরাল হতে? ভাইরাল নিয়ে তোমার আসলে মন্তব্যটা কি, যে ভিউ ভাইরাল, আমার এত ভিউ, নাটকের ক্ষেত্রে যেটা হয় বা ইউটিউবে যেটা হয়, আমার এত ভিউ এত ভাইরাল মানে হইতে চাই, এই সময় এসে তোমার মনে হয়েছে? না, মানে আমি জানি না, মানে এটা ভাবছি না বলে আমাকে কি আউটডেটেড বলা হবে নাকি আপগ্রেডেড বলা হবে, আই ডোন্ট নো। বাট আমি এগুলোর বাইরে পান্থ ভাই, একেবারেই এগুলোর বাইরে। আমার কাছে মনে হয় যে আমি একটা আর্টিস্ট কখনোই গিয়ে বলবে না যে আমি কাজ করতে চাই, আমাকে কাজ দাও। আর্টিস্টকে খুঁজে নিতে হয়, যদি সে সত্যি আর্টিস্ট হয় তাহলে ভালো কাজ ওই আর্টিস্টটিকে খুঁজে নিবে। তাহলে এই সিন্ডিকেটটা যে এত মানে বেশি দেখা যাচ্ছে, এটার ভিতরে শশী কি কখনোই মানে পড়ার মতো অবস্থায় হয়নি বা পড়ে নাই বা কেউ ডাকে নাই? না পান্থ ভাই, আমি কিন্তু দেখেন সিন্ডিকেট কিন্তু আমাদের সময়ও ছিল। আমি যখন 2003-এর পরে একটা গ্যাপ দিয়ে আমি বোধহয় নাটকে রেগুলার হয়েছি 6-7-এর পর থেকে, সিন্ডিকেট কিন্তু তখনও ছিল পান্থ ভাই। সিন্ডিকেট থাকবে, একটা ইন্ডাস্ট্রিতে সিন্ডিকেট থাকবে, ইটস এ গুড থিং। কিন্তু আমি বলতে চাই যে সিন্ডিকেটটা কখনোই যেন ব্যাড থিংয়ে পরিণত না হয়। যেমন সিন্ডিকেট হবার কারণে এখন যে জায়গাটা তৈরি হয়েছে, সেখানে কি দাঁড়িয়েছে যে একদল ডিরেক্টর বা একদল প্রডিউসার বা মার্কেটিং বা এজেন্সি, ওনারা বোধহয় প্রতিজ্ঞাবদ্ধ যে কিছু আর্টিস্টকে আমরা কখনোই ডাকবো না। তাহলে এই সিন্ডিকেটটা তো একটা ভালো সিন্ডিকেট হলো না। আমার কথা হচ্ছে যে সিন্ডিকেটটা হোক, সবাই মিলে কাজ করুক, সেই সিন্ডিকেটের মধ্যে থাকুক একটা জনরা, সবাই সবার একটা ঘর তৈরি করতে পছন্দ করে পান্থ ভাই। মানে যখন আপনি ডিরেকশন দিবেন, আপনি যখন একটা প্রোডাকশন নামাইতে চাইবেন, আপনি চাইবেন যে একজন ডিরেক্টরের কাছে সেই প্রোডাকশনটা তো তার সন্তানের মতো, তো সে কি চাইবে যে আমার এই সন্তানকে যেন কেউ আঘাত না করে, আমি এমন কোনো লোক আমার টিমে না রাখি যে আমাকে পেইন দিতে পারে, যে আমার প্রজেক্টটা খারাপ করতে পারে। এই ঘরটা বা এই জনরাটা, এই কমফোর্ট জোনটা সবাই চাইবে। আমি এটা মানে একেবারেই অ্যাপ্রিসিয়েট করব, আমিও চাইবো, আপনিও চাইবেন, সবাই চাইবে। কিন্তু তার পাশাপাশি এত প্ল্যাটফর্ম হচ্ছে, এত কাজের জায়গা বাড়ছে, এত প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে, ওটিটি আছে, তো উচিত না কি যে যেই মানুষগুলো সত্যি আর্টিস্ট, একসময় যাদেরকে দেখে আমরা বড় হয়েছি, যাদের অ্যাক্টিং দেখে আমরা মুগ্ধ হয়েছি, যাদের পার্সোনালিটি দেখে আমরা মুগ্ধ হয়েছি, ওই মানুষগুলাই শুধুমাত্র, আই নো দ্যাট ভেরি ওয়েল, যে ওই মানুষগুলো শুধুমাত্র অভিনয়টাই করতে ভালোবাসে, ওইটা ওদের ভালোবাসার জায়গা। আজকে রেগুলার বেসিসে ওরা কাজটা পাচ্ছে না বলে হয়তো অন্য একটা প্রফেশনকে বেছে নিয়েছে, অথবা কেউ দেশের বাইরে চলে গেছে। আসলে কথা বলে শেষ হবে একদম। আর আমাদের আড্ডা শেষ হবে, আমরা দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এরকম এপিসোড করব। একদম সিজন 1, সিজন 2, সিজন 3 রাইট করে ফেলবো। এখন তোমার প্রশ্ন মানে আমি জর্জরিত করব, মানে একটা প্রশ্ন গুলির মতো যাবে, দেখি তুমি আটকাতে পারো কিনা। ঠিক আছে, ঢাল নেই, তোলাল নেই, কিন্তু নিধিরাম সর্দার। দেখি তোমার সবচেয়ে বড় সফলতা কি? আম্মুর ভালোবাসা। বড় ব্যর্থতা? আব্বুর সাথে কম টাইম স্পেন্ড করা। প্রিয় কার্টুন ক্যারেক্টার? উডির পেকার। ঘুরতে গেলে প্রথম যে জায়গায় কথা মনে আসে? বান্দরবান, কক্সবাজার। অদৃশ্য হওয়ার শক্তি থাকলে কোথায় যাবে? কোরিয়া। তোমার চোখে সুপার হিরো কে? সুপার হিরো? আব্বু।
তোমার মানি ব্যাগে বা পার্সে সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস কি থাকে? পারফিউম, বাসার চাবি, ওয়ালেট। ভয় পাও কিসে? ভূত। লাস্ট একটা প্রশ্ন, ঘুমোতে যাওয়ার আগে শেষ কি চিন্তা থাকে? আমার একটা প্রেইং টাইম আছে। আমি ঘুমোতে যাওয়ার আগে এটা এটা আজকেই বোধহয় প্রথম বলবো, কেউ জানে না, যে আমি ঘুমোতে যাওয়ার আগে একটু ছোট্ট করে প্রে করি। তো এক্স্যাক্টলি ঘুমের আগে আমার গডের সাথে একটা কানেকশন থাকে, এটাই বলতে পারি। বাহ, খুব সুন্দর। এবং আমার মনে হয় সুরের কাছ থেকে আমার এটাও নেওয়া উচিত যে আমার কানেক্টিভিটি বাড়াতে হবে গডের সাথে, ঈশ্বরের সাথে। তাহলে মনে হয় প্রত্যেকটা মানুষই তার কাজের ক্ষেত্রে জব দিতে থাকবে, কাজের ক্ষেত্রে সে স্বচ্ছ থাকবে। ওই যে সূত্রটা, সেটা হচ্ছে থিঙ্ক পজিটিভ, ডু পজিটিভ। তো কিছু একটা পজিটিভিটি নিয়ে ঘুমোতে গেলে যেটা হয়, সকালবেলা একটা পজিটিভিটি নিয়েই আপনি উঠবেন। না, আমি এটা নিতে চাই এবং এটা আমি নিব আজীবন, আশা করি। খুব ভালো একটা, মানে এই শোতে আমার একটা লাভ হলো শরীরের কাছ থেকে সুন্দর একটা পাওয়া। মোটামুটি আমরা বিদায়ের শেষ, মানে বিদায় নেব এখন দরকার, কিন্তু বিদায়ের আগে শশী এত সুন্দর একটা আড্ডা দিল, এত সুন্দর মিষ্টি একটা মেয়ে, তাকে কিছু দিব না? আমাদের নীলিমার পক্ষ থেকে আচ্ছা তোমার জন্য রয়েছে গিফট হ্যাম্পার। আমি একটু, সিরিয়াসলি? হ্যাঁ প্লিজ প্লিজ, আমি একটু গিফটটা আনতে যাচ্ছি। এই যে আসলো তোমার জন্য গিফট নীলিমা। থ্যাংক ইউ সো মাচ। এটা তোমার ফেসবুকে পেয়ে যাবে। নীলিমাকে অনেক অনেক শুভেচ্ছা। নীলিমার জার্নিটা স্মুথ হোক এবং নীলিমা অনেক বড় হয়ে উঠুক, সবার পছন্দের ব্র্যান্ড হয়ে উঠুক।